হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গল্পের রামধনু। আমি সন্দীপা চলে এসেছি নতুন গল্প নিয়ে। গল্প এবং গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তাহলে শুরু করা যাক আজকের গল্প, সুকুমার রায়ের লেখা দেবতার সাজা। থর নরওয়ে দেশের যুদ্ধ দেবতা, যুদ্ধের দেবতা কিনা, তাই তার গায়ে অসাধারণ জোর। তার অস্ত্র একটা প্রকাণ্ড হাতুড়ি। সেই সর্বনেশে হাতুড়ির এক ঘা খেলে পাহাড় পর্যন্ত গুঁড়ো হয়ে যায়। কাজেই সে হাতুড়ির সামনে আর কেউ এগোতে সাহস পায় না। তার উপর থরের একটা কোমর বন্ধ ছিল, যেটাকে কোমরে বেঁধে নিলে তার গায়ের জোর দ্বিগুণ বেড়ে যেত। তাই থরের মনে ভারী অহংকার। তার সমান বীর আর তার সমান পালোয়ান পৃথিবীতে বা স্বর্গে আর কেউ নেই। একদিন থর দেখলেন একটা পাহাড়ের পাশে একটা প্রকাণ্ড দৈত্য ঘুমিয়ে আছে, আর সে এমন নাক ডাকাচ্ছে যে গাছপালা পর্যন্ত ঠকঠক করে কাঁপছে। থর বললেন, এই ও বেয়াদব, নাক ডাকাচ্ছিস রে? বলেই হাতুড়ি দিয়ে ধাই ধাই করে তার মাথায় 3 ঘা লাগিয়ে দিলেন। কিন্তু কী আশ্চর্য, ওই হাতুড়ির অমন ঘা খেয়েও দৈত্যের কিছুই হলো না। সে শুধু একটু মাথা চুলকিয়ে বলল, পাখিতে কি ফেললো? থর আশ্চর্য হয়ে বললেন, তুমি তো খুব বাহাদুর হে। আমার এ হাতুড়ির ঘা সহ্য করতে পারে এমন লোক যে কেউ আছে তা আমি জানতাম না। দৈত্য বলল, তা জানবেন কোত্থেকে? আমাদের দেশে তো আর যাননি কখনো। সেখানে আমার চেয়েও বড়, আমার চেয়েও ষণ্ডা ঢের ঢের দৈত্য আছে। থর বললেন, বটে, তবে তো আমার একবার সেখানে যেতে হচ্ছে। দৈত্য তার দৈত্যপুরীর পথ দেখিয়ে দিল আর বলল, দেখবেন সেখানে গিয়ে বেশি বড়াই টড়াই করবেন না, কারণ আপনি যত বড়ই দেবতা হন না কেন, সে দেশে বাহাদুরি করতে গেলে শেষে লজ্জা পেতে হবে। দৈত্যপুরীর চারদিকে প্রকাণ্ড বরফের দেওয়াল। সে এত বড় যে তার নিচে দাঁড়ালে চূড়ো পর্যন্ত দেখা যায় না। সেই দেওয়ালের এক জায়গায় বড় বড় গড়ার দেওয়া আকাশের মতো উঁচু ফটক। থর দেখলেন সে ফটক খোলা তার সাধ্য নয়, তাই তিনি দুটো গড়াদের ফাঁকের মধ্যে দিয়ে ভিতরে ঢুকলেন। দেওয়াল ঘেরা দৈত্যপুরীর রাজসভায় বসে বসে পাহাড়ের মতো বড় বড় দৈত্যরা সব গল্প করছে। তাদের মধ্যে সবচেয়ে বড় যে, সেই হচ্ছে দৈত্যের রাজা। দৈত্যরা থরকে দেখেও যেন দেখেনি এমনইভাবে গল্প করতে লাগলো। খানিক পরে দৈত্যরাজ থরের দিকে তাকিয়ে বড় বড় চোখ করে যেন কতই আশ্চর্য হয়ে বললেন, কেউ? আরে আরে, থর নাকি? আপনি কি সেই দেবতা যার গায়ে ভয়ানক জোর? তা হবেও বা, শুধু শরীর বড় হলেই তো আর গায়ে জোর হয় না। আচ্ছা, আপনার সম্বন্ধে যেসব ভয়ানক গল্প শুনি সেসব কি সত্যি? থর বললেন, সত্যি কি না এক্ষুনি বুঝবে। ওরে, কে আছিস? আমায় একটু জল দে তো। এক চুমুকে কতখানি খাওয়া যায় তোদের একবার দেখিয়ে দিই। তখন রাজার হুকুমে একটা শিঙায় করে ঠান্ডা জল এনে থরকে দেওয়া হলো। রাজা বললেন, আমাদের মধ্যে বড় বড় পালোয়ান ছাড়া কেউ ওটাকে এক চুমুকে খালি করতে পারে না। সাধারণ দৈত্যরা 2 চুমুকে শেষ করে, তবে যারা নেহাত আনাড়ি তাদের 3 চুমুক লাগে। থর তাড়াতাড়ি শিঙাটা নিয়ে চোঁ 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 করে এমন টান দিলেন যে মনে হলো শিঙা নিশ্চয়ই খালি হয়ে গেছে। কিন্তু কি আশ্চর্য, শিঙা যেমন ভর্তি প্রায় তেমনই রইল। থর ভারী লজ্জিত হয়ে আবার জল খেতে লাগলেন। ঢক 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 ঢক, তবু জল ফুরোলো না। রাজা হো হো করে হেসে বললেন, তাই তো, অনেকটা যে বাকি রাখলেন। থর তখন রেগে খুব একটা দম নিয়ে আবার চুমুক দিলেন। খাওয়া আর থামে না, পেট ঢাক হয়ে নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে এলো।
কিন্তু জল তবু ফুরোতে চায় না। তখন থর আর কি করে, তিনি বললেন, না, জল খাওয়াতে আর বেশি বাহাদুরি কি? পেটুকের মতো খানিকটা জল গিললেই তো আর গায়ের জোর প্রমাণ হয় না। দেখি তো আমার মতো ভারী জিনিস কে তুলতে পারে। দৈত্যরাজ বললেন, তা বেশ, তো একটা সহজ পরীক্ষা দিয়েই আরম্ভ করা যাক। ওরে, আমার বেড়ালটাকে নিয়ে আয় তো। বলতেই ছেয়ে রঙের বেড়াল ঘরের মধ্যে ঢুকলো। থর তাড়াতাড়ি বেড়ালটাকে ঘাড়ে ধরে ছুঁড়ে ফেলতে গেলেন, কিন্তু বেড়ালটা এমনই শক্ত করে মাটি আঁকড়ে রইল যে অনেক টানাটানির পর তার একটি পা মাটি থেকে মাত্র 1 আঙুল ওঠানো গেল। দৈত্যরাজ বললেন, না, আমারই অন্যায় হয়েছে। এইটুকু লোক, সে কি ওই ধাড়ি বেড়ালটাকে তুলতে পারে? থর তখন ভয়ানক চোটে গিয়ে বললেন, বটে, এইটুকু হই আর যাই হই, দেখি তো কে আমার সঙ্গে কুস্তিতে পারে। দৈত্য বলল, তবেই তো মুশকিলে ফেললেন। আপনার সঙ্গে লড়াই করবার লোক এখন আমি কোথায় পাই? আচ্ছা দেখি, ওরে বুড়ি ঝিটাকে ডেকে আনতো। মান্ধাতার আমলের এক বুড়ি, তার চুল সব সাদা, তার মুখে দাঁত নেই, গালটাল সব তুবড়ে গেছে। সে এলো কুস্তি করতে। থর তো চোটেই লাল। বললেন, এ কি তামাশা পেয়েছো? দৈত্যরা তাতে আরও হাসতে লাগলো। বলল, ও বুড়ি, থাক থাক, ওকে মারিস নে, ও ভয় পেয়েছে। থর তখন তেড়ে গিয়ে বুড়িকে এক ধাক্কা দিলেন। তাতে বুড়ি তাকে ঘাড় ধরে মাটিতে বসিয়ে দিল। থর তখন আর কি করেন, লজ্জায় তার মাথা হেঁট হয়ে গেল। সারা রাত্রি সে অপমানের কথা ভেবে তার ঘুম হলো না। পরদিন সকালবেলায় তিনি বাড়ি চললেন। দৈত্যরাজ খুব খাতির করে তার সঙ্গে সঙ্গে পুরীর ফটক পর্যন্ত এলেন। ফটকের কাছে এসে দৈত্যরাজ হেসে বললেন, আপনাকে একটা কথা বলছি, কারণ সেটা না বললে অন্যায় হয়। কাল কিন্তু সত্যি আপনার হার হয়নি। আপনার অহংকার ভাঙবার জন্যই আমরা আপনাকে একটু ফাঁকি দিয়েছি। ওই যে শিঙাটা দেখলেন, ওটা সমুদ্রের শিঙা। সমস্ত সমুদ্রের জল না ফুরোলে ওর জল ফুরোয় না। আপনি যে 3 চুমুক দিয়েছিলেন, তাতে অনেক জায়গার সমুদ্রের ধারে চড়া পড়ে গিয়েছে। আর ওই বেড়ালটা কি জানেন? ও হচ্ছে স্কাইমেড, যে সাপের মতো হয়ে সমস্ত পাহাড়, নদী, সমুদ্র শুদ্ধ পৃথিবীটাকে শক্ত করে বেঁধে রাখে। আপনার টানে পৃথিবীটা কাল 10খানা হয়ে ফাটবার জোগাড় করেছিল। আর ওই বুড়ি ঝি হচ্ছে জরা, অর্থাৎ বৃদ্ধ বয়স। বুড়ো বয়সে কাকে না কাবু করে। আর কাল সকালে আপনি যে দৈত্যের মাথায় হাতুড়ি মেরেছিলেন, আমি সেই দৈত্য। সে হাতুড়ি আমার মাথায় একটুও লাগেনি। আমি আগে থেকে মাথা বাঁচাবার জন্য এক মায়া পাহাড়ের আড়াল দিয়েছিলাম। ওই দেখুন, আপনার হাতুড়িতে তার কী দুর্দশা হয়েছে। থর যখন এসব ফাঁকির কথা শুনলেন, তখন তিনি রেগে কাঁপতে লাগলেন। হাতুড়িটাকে মাথার ওপরে তুলে বৌ বৌ করে ঘুরিয়ে তিনি যেই সেটা ছুটতে যাবেন, অমনি দেখেন কোথায় দৈত্য, কোথায় পুরী, চারদিকে কোথাও কিছু নেই। মনের রাগ মনে মনেই হজম করে থর সেদিন বাড়ি ফিরলেন। শুরু করছি দ্বিতীয় গল্প, সুকুমার রায়ের লেখা ভাঙা তারা। মাতারিকি আকাশের পরী। আকাশের পরী যারা, তাদের একটি করে তারা থাকে। মাতারিকি তার তারাটিকে রোজ সকালে শিশির দিয়ে ধুয়ে মেজে এমনই চকচক করে সাজিয়ে রাখত যে রাত্রিবেলা সবার আগে তার ওপরেই লোকের চোখ পড়ত, আর সবাই বলতো, কি সুন্দর। তাই শুনে শুনে আর সব আকাশের পরীদের ভারী হিংসে হতো। তানে হচ্ছেন গাছের দেবতা। তিনি গাছে গাছে রস জোগাতেন, ডালে ডালে ফুল ফোটাতেন, আর গাছের সবুজ তাজা পাতার দিকে অবাক হয়ে ভাবতেন, এ জিনিস দেখলে পরে আর কিছুর পানে লোকে ফিরেও চাইবে না। কিন্তু লোকেরা গাছের ওপর দিয়ে বারবার কেবল মাতারিকির তারা দেখত।
আর কেবল তার কথাই বলতো। তানের বড় রাগ হলো। সে বলল, আচ্ছা, তারার আলো আর কতদিন? দুদিন বাদেই ঝাপসা হয়ে আসবে। কিন্তু যত দিন যায় তারা ততই উজ্জ্বল আর ততই সুন্দর হয়, আর সবাই তার দিকে ততই বেশি করে তাকায়। একদিন অন্ধকার রাত্রে যখন সবাই ঘুমের ঘোরে স্বপ্ন দেখছে, তখন তানে চুপি চুপি দুজন আকাশপুরীর কানে কানে বলল, এসো ভাই, আমরা সবাই মিলে মা তারিকিকে মেরে তারাটাকে পেরে আনি। পরীরা বলল, চুপ চুপ, মাতারি কি জেগে আছেন? পূর্ণিমার জ্যোৎস্না রাত্রে আলোয় শুয়ে মাতারিকির চোখ যখন আপনা হতে ঢুলে আসবে, সেই সময় আবার এসো। এসব কথা কেউ শুনল না। শুনল খালি জলের রাজার ছোট্ট একটি মেয়ে। রাজার মেয়ে রাত্রি হলেই সেই তারাটির ছায়া নিয়ে খেলতে খেলতে জলের নিচে ঘুমিয়ে পড়ত আর মাতারিকির স্বপ্ন দেখত। দুষ্টু পরীর কথা শুনে তার দু চোখ ভরে জল আসলো। এমন সময় দক্ষিণ হাওয়া আপন মনে গুনগুনিয়ে জলের ধারে এসে পড়ল। রাজার মেয়ে আস্তে আস্তে ডাকতে লাগলো, দক্ষিণ হাওয়া, শুনছো? ওরা মাতারিকিকে মারতে চায়। শুনে দক্ষিণ হাওয়া হায় হায় করে কেঁদে উঠল। রাজার মেয়ে বলল, চুপ চুপ, এখন উপায় কি বলো তো? তখন তারা দুজনে পরামর্শ করল যে মাতারিকিকে জানাতে হবে সে যেন পূর্ণিমার রাতে জেগে থাকে। ভোর না হতেই দক্ষিণ হাওয়া রাজার মেয়ের ঘুম ভাঙিয়ে বলল, এখন যেতে হবে। সূর্য তখন স্নানটি সেরে সিঁদুর মেখে সোনার সাজে পূবের দিকে দেখা দিচ্ছেন। রাজার মেয়ে তার কাছে আবদার করল, আমি আকাশের দেশে বেড়াতে যাব। সূর্য তার একখানি সোনালি কিরণ ছড়িয়ে দিলেন। সেই কিরণ বেয়ে বেয়ে রাজার মেয়ে উঠতে লাগলো। সকালবেলার কুয়াশা দিয়ে দক্ষিণ হাওয়া তাকে ঘিরে ঘিরে চারদিকেতে ঢেকে রাখলো। এমনি করে রাজার মেয়ে মাতারিকির বাড়িতে গিয়ে সব খবর বলে আসলো। মাতারিকি কি করবে? সে বলল, আমি আর কোথায় যাব? পূর্ণিমা রাতে এখানেই পাহারা দেব, তারপর যা হয় হবে। রাজার মেয়ে ঝাপসা মেঘের আড়াল দিয়ে বৃষ্টি বেয়ে নেমে আসলেন। তারপর পূর্ণিমার রাতে তানে আর সেই দুষ্টু পরীরা ছুটে বেরোলো মাতারিকির তারা ধরতে। মাতারিকি দুহাত দিয়ে তারাটিকে আঁকড়ে ধরে প্রাণের ভয়ে ছুটতে লাগলো। ছুট ছুট ছুট। আকাশের আলোর নিচে ছায়াপথের ছায়ায় ছায়ায় নিঃশব্দে ছুটোছুটি আর লুকোচুরি। দক্ষিণ হাওয়া স্তব্ধ হয়ে দেখতে লাগলো। রাজার মেয়ে রাত্রি জেগে অবাক হয়ে তাকিয়ে রইল। তারায় তারায় আকাশ পড়ি, কিন্তু মাতারিকি যার কাছেই যায় সেই তাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। ছুটতে ছুটতে মাতারিকি হাঁপিয়ে পড়ল, আর সে ছুটতে পারে না। তখন তার মনে হলো, জলের দেশে রাজার মেয়ে আমায় বড় ভালোবাসে, তার কাছে লুকিয়ে থাকি। মাতারিকি ঝুপ করে জলে পড়তেই ডুব 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 একেবারে জলের তলায় ঠান্ডা কালো ছায়ার নিচেই লুকিয়ে রইল। রাজার মেয়ে অমনি তাকে শ্যাওলায় ঢেকে আড়াল করল। সবাই তখন খুঁজে সারা, কোথায় গেল, কোথায় গেল? একদিন পরী বলে উঠল, ওই ওখানে জলের নিচে। তানে বললেন, বটে, মা তারিকিকে লুকিয়ে রেখেছে কে? রাজার মেয়ের বুকের মধ্যে দূর দূর করে কেঁপে উঠল, কিন্তু সে কোনো কথা বলল না। তখন তানে বলল, আচ্ছা দাঁড়াও, আমি এর উপায় করছি। তখন সে জলের ধারে নেমে এসে হাজার গাছের শিকড় মেলে শো শো করে জল টানতে লাগলো। তখন মাতারিকি জল ঝেড়ে উঠে আসলো। জলের নিচে আরামে শুয়ে তার পরিশ্রম দূর হয়েছে। এখন তাকে ধরবে কে? আকাশময় ছুটে ছুটে কাহিল হয়ে সবাই বলছে, আর হলো না। তানি তখন রেগে বলল,
হতেই হবে। এই বলে হঠাৎ সে পথের পাশের একটা মস্ত তারা কুড়িয়ে নিয়ে মাতারিকির হাতের দিকে ছুঁড়ে মারল। ঝনঝন করে শব্দ হলো। মাতারিকি হায় হায় করে কেঁদে উঠল। তার এতদিনের স্বাদের তারা 7 টুকরো হয়ে ভেঙে পড়ল। তানে তখন দৌড়ে এসে সেগুলোকে 2 হাতে করে ছিটিয়ে দিলেন আর বললেন, এখন থেকে দেখুক সবাই আমার গাছের বাহার কত। দুষ্ট পরীরা হো হো করে হাসতে লাগলো। এখনো যদি দক্ষিণ হাওয়ার দেশে যাও, দেখবে সেই ভাঙা তারার 7টি টুকরো আকাশের একই জায়গায় ঝিকমিক করে জ্বলছে। ঘুমের আগে রাজার মেয়ে এখনো তার ছায়ার সঙ্গে খেলা করে, আর জ্যোৎস্না রাতে দক্ষিণ হাওয়ায় মাতারিকির দীর্ঘ নিঃশ্বাস শোনা যায়। শুনছিলেন সুকুমার রায়ের লেখা দেবতার সাজা এবং ভাঙা তারা। কোন গল্পটি বেশি ভালো লাগলো অবশ্যই জানাবেন। পরের দিন এসে হাজির হব আবার নতুন গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।